ড্রামার শুরুতে আমাদের ফ্যামিলির লিনজিকে দেখি, তখন ওকে ডক্টর বলছিল তুমি তো 4 উইক ধরে প্রেগনেন্ট, কিন্তু তোমার বেবি তো ভালোভাবে ডেভেলপ হচ্ছে না। এগুলো শুনে লিনজি তো অবাক হয়ে যায়। তখন ওখানে কিছু স্টুডেন্ট আসে যারা তো ওকে নিয়ে হাসাহাসি করছিল। তখন ওর মধ্যে থেকে একটা মেয়ে যার নাম ছিল ইয়ান, ও লিনজিকে বলছিল এ তো পার্ট টাইম জব করে না, মনে হয় ওখান থেকেই টাকা ইনকাম করার জন্য কোনো বুড়ো লোকের সাথে রাত কাটিয়েছিল, হয়তো ওদের মধ্যেই কারো বাচ্চা হবে। এগুলো বলে ওরা তো আরো জোরে জোরে হাসাহাসি করে, যেটা দেখে লিনজি বলে আমি কিছু করিনি ইয়ান, এসব কিছু তোমার জন্য হয়েছে। তখন আমরা কিছু মাস আগের একটা সিন দেখি যেখানে ইয়ান ওর ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে লিনজিকে একটা জঙ্গলের মধ্যে নিয়ে আসে। লিনজি বলছিল ইয়ান তুমি সবসময় আমার সাথে এটা কেন করো? ইয়ান বলে কারণ তুমি সবসময় কলেজে প্রথম হও, স্কলারশিপ পাও, যদি তুমি না থাকো তাহলে এই সবকিছু আমি পেতাম। আসলে ওখানে সবাই তো লিনজিকে এই জন্যই পছন্দ করতো না, তাছাড়া ও গরিব ছিল। তখন একটা ছেলে ইয়ানকে বলে এই জঙ্গলে একটা পুরনো বাড়িতে একটা পাগলকে বেঁধে রাখা হয়েছে, তুমি ওর কাছে ওকে ছেড়ে দিয়ে আসো। যেটা শুনে ওরা সবাই তো ওকে জোর করে ওই জায়গায় নিয়ে যায়, আর ওকে একা রেখে সবাই ওখান থেকে পালিয়ে যায়। লিনজি তো এখানে খুবই ভয় পাচ্ছিল। তখনই ওখান থেকে ও নেকড়ের আওয়াজ শুনতে পায়, আর এই হচ্ছে আমাদের ড্রামার মেইন লিড, যার নাম ছিল হান। ওকে এখানে বেঁধে রাখা হয়েছিল কারণ ও ছিল নেকড়েদের রাজা। তখন ও লিনজিকে দেখে বলছিল মাস্টার তো বলেছিল আজকে ফুল চাঁদ রাত, তাই আজকে উনি আমার কাছে একটা মেয়ে পাঠাবে যাতে আমাদের বংশটাকে বাড়িয়ে নিয়ে যেতে পারি। এরপর ও তো লিনজের দিকে তাকায়, তখন ওর বডিতে লোটাস পার্টমার্ক দেখতে পায় যেটা চলচল করছিল। এটা দেখে ও তো আরো ওর কাছে আসে। লিনজি তো ওকে দেখে খুবই ভয় পাচ্ছিল আর ওকে ছেড়ে দিতে বলছিল, কিন্তু তারপরও হান জোর করে ওর সাথে রাত কাটায়। তো সিন আবারও প্রেজেন্টে আসে। লিনজের টিচার তো ওকে অনেক বকা দিচ্ছিল। উনি বলছিল তোমার এখনো বিয়ে হয়নি, তার মধ্যে তুমি প্রেগনেন্ট হয়ে গেছো। এরপর উনি তোকে কলেজ থেকে বের করে দেয়, যেটা দেখে ও তো অনেক কান্না করছিল। অন্যদিকে আমরা হানকে দেখি, ওকে তো অনেক লোক সম্মান করছিল। তখন আর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে বস কংগ্রাচুলেশন, ফাইনালি আপনি নেকড়ের রূপ থেকে মানুষ রূপে আসতে পেরেছেন। হান বলে হ্যাঁ, এসব কিছু হয়েছে মেয়েটার জন্য, কারণ মাস্টার ওই চাঁদ রাতে ওই মেয়েটাকে আমার কাছে পাঠিয়েছিল। কিন্তু মাস্টার এটা শুনে বলে আপনি কোন মেয়ের কথা বলছেন? আমি তো কোনো মেয়েকে আপনার কাছে পাঠাইনি। যেটা শুনে ও তো অবাক হয়ে যায়। ও বলছিল কিন্তু ওর গলাতে ওই লোটাসের বার্থমার্ক ছিল। এটা শুনে মাস্টার বলে তাহলে তো আপনার জন্য খুবই লাকি পার্সন, আর ওকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। অ্যাসিস্ট্যান্ট বলে বস আমার তো মনে হয় ওই মেয়েটা এখন প্রেগনেন্ট, কারণ ওটা আপনার ফার্স্ট টাইম ছিল। ওর এত বড় সাহস আপনার সুযোগ নিয়ে আবার আপনাকে রেখে পালিয়ে গেছে। মাস্টার তো এটা শুনে রেগে যায় আর বলে আস্তে কথা বলো, আর ও এখন আমাদের বংশকে বাড়াতে চলেছে। তাছাড়া আমাদের বংশের একটা নিয়ম আছে যে একবার কারোর সাথে রাত কাটিয়ে ফেলে তাকে ওকে বিয়ে করতে হবে, তাই ওই মেয়েটাকেই এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর ওনাদের এইসব কথা শুনে বলে দেখো আমি কিছু শুনতে চাই না, আমার ওই মেয়েটা কি লাগবে। এদিকে আমরা লিনজিকে দেখি, ও তো প্রেগনেন্সি টাইমেও অনেক বেশি কাজ করছিল আর বলছিল বেবি তুমি চিন্তা করো না, আমি তোমাকে কখনো সাফার করতে দিব না। তো সিন এখানেই কাটায় আর আমরা 7 বছর পরে সিন দেখি, যেখানে আমরা লিনজিকে ওর ছেলে শাওয়ের সাথে হসপিটালে দেখি। ওর তো একটা লেজ ছিল, এটা দেখে লিনজি তো ওটা লুকিয়ে দেয় আর বলে শাও আমি তোমাকে কতবার বলেছি এটা লুকিয়ে রাখতে, যদি কেউ দেখে ফেলে তাহলে তো ওরা তোমাকে নিয়ে হাসাহাসি করবে। শাও বলে সরি ম্যাম। লিনজি বলে ঠিক আছে। এরপরও ওকে ওখানে রেখে ডক্টরের কাছে যায়। ডক্টর বলছিল ওর সার্জারি করলে ওই লেজটা সরে যাবে, কিন্তু এটা তাড়াতাড়ি করতে হবে কারণ বেশি সময় হয়ে গেলে ওর হেলথের অবস্থা অনেক খারাপ হতে পারে। ও বলে ঠিক আছে আমি ওর সার্জারি করাবো। ডক্টর বলে এজন্য 5 লাখ টাকা লাগবে, কিন্তু ওর কাছে তো এখন 3,000 টাকা ছিল। এইটা দেখে ও তো খুবই আপসেট হয়ে এখান থেকে চলে যায়। ও বলছিল যে করেই হোক আমাকে টাকা জোগাড় করতেই হবে। এইদিকে সাউথ ছোট বাচ্চাদের খেলতে দেখে, এটা দেখে ও লিনজিকে বলছিল মম আমি এই স্কুলে ভর্তি হতে চাই। যেটা শুনে ও বলে তুমি সুস্থ হয়ে গেলি আমি স্কুলে তোমাকে ভর্তি করিয়ে দিব। ও বলে ঠিক আছে। তখনই ওর লিস্টটা আবারও বের হয়ে যায়, যেটা দেখে ও বলে আমি তোমাকে বলেছি না এটা ভিতরে রাখতে। এগুলো বলে ও তো ওটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছিল। তখনই ওখান থেকে হান গাড়ি করে যাচ্ছিল, কিন্তু লিনজিকে আর শাওকে দেখতে পায় না। তখন ওর অ্যাসিস্ট্যান্টকে বলছিল আমাদের বংশের বাচ্চাদের তো ছোট থেকে লেজ এসে পড়ে। অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ বস, আর ওই মেয়েটা হারিয়ে গেছে 7 বছর হয়ে গেছে, আর এখন তো আপনার বাচ্চা হয়ে গেছে তাই ওর লেজও বের হয়ে গেছে। এখন আমরা ওই বাচ্চাদের উপরে ফোকাস করছি যাদের লেজ আছে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি করে খুঁজে বের করতে পারবো। আন বলে আমার বাচ্চাকে সামলাতে তো ওই মেয়েটার হয়তো অনেক কষ্ট হচ্ছে, তাই জলদি আমাকে ওকে খুঁজে বের করতে হবে। আর একটা কথা, তুমি ওই মেয়েটার সাথে খুবই ভালোভাবে ব্যবহার করবে। ও বলে ঠিক আছে বস, কিন্তু আপনার তো ডগটা হারিয়ে গেছে কারণ মেয়েটা ভুল করে দরজা লক করেনি।
এটা শুনে ও তো রেগে যায় আর বলে ওই সব মেড বাদ দিয়ে নতুন মেড হায়ার করো। এইদিকে লিনজি তো মেয়েদের জবের কথা শুনে হানদের বাড়িতে আসে। তখন ওর সাথে ইয়ানের দেখা হয়। আসলে ইয়ান তো হানদের কোম্পানিতে জব করে। ইয়ান তো এখানে ওকে দেখে আবারও অপমান শুরু করে দেয়। ও বলছিল তোমাকে তো কলেজ থেকে বের করে দিয়েছে না? ও এখন তুমি কাজের লোকের জব করতে এসেছো, না মানে তুমি এটারই যোগ্য। কিন্তু লিনজি তো ওর কথা পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। ভিতরে দেখি মাস্টার তো হানকে বলছিল ফুল চাঁদের রাত আবারও এসে পড়েছে। আপনি এখনো আপনার লাইফ পার্টনারকে খুঁজে বের করতে পারেননি। এভাবে চলতে থাকলে তো আপনি আরো অসুস্থ হয়ে যাবেন। ও বলে শুধু একবার ঠিক হই, তাহলে এবারও আমি সবকিছু সামনে নিতে পারবো। আর ওই মেয়েটা যদি আমার আশেপাশে থাকে তাহলে আমি ওর স্মেল পেয়ে যাব। আর আমি ওকে চিনে ফেলবো। আসলে ওর তো লেঞ্জির কথা মনে আছে, কিন্তু ওর ফেস মনে নেই। তখনই হান আবারও অসুস্থ হয়ে যায়। যেটা দেখে মাস্টার বলছিল বস আপনার তো দিন দিন নিজের প্রতি কন্ট্রোল কমে যাচ্ছে। এখন আপনার নারী প্রয়োজন, আমি আপনার কোনো কথা শুনবো না, কারণ আপনার সেফটি আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। এরপর উনি তো ওর জন্য কিছু মেয়ে আনে। আর ওখানে তো লিঞ্জিও ছিল, কিন্তু বাকি মেয়েদের দেখে বলছিল মেয়েদের জব করতে কি এত মেকআপ করতে হয়। তখন ওখানে কিছু মেয়ে তো ওর পোশাক দেখে ওকে অপমান শুরু করে দেয় যে তোমার এই পোশাক আর স্টাইল নিয়ে হান তোমাকে কখনোই চয়েস করবে না। তখন আমরা হানকে উপরে দেখি, ও তো লিঞ্চের স্মেল একটু একটু পাচ্ছিল। ও বলছিল তার মানে ওই রাতের মেয়েটা এখানে এসেছে। এমন সময় অ্যাসিস্ট্যান্ট সব মেয়েদের তাদের ইন্ট্রোডাকশন দিতে বলে। যেটা শুনে ওরা সবাই তো হানের সামনে মিথ্যা মিথ্যা কথা বলে আর অনেক বড় সাজে, যেগুলো শুনে হানের তো মাথায় ধরে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট কাউন্ট করতে থাকে আর বলে এখানে তো একটা মেয়ে বাড়তি এসেছে, ঠিক আছে কোনো প্রবলেম নাই। এরপর উনি তো লিঞ্জিকে বলে এবার তুমি বলো। হান বলে আমি ওই মেয়েটার স্মেল পাচ্ছি। মাস্টার এটা শুনে বলে বস আপনি তো স্মেল পাওয়ার শক্তি হারিয়ে ফেলেছেন। তখন লিঞ্জি ওর ব্যাপারে বলে, ও বলছিল আমার নাম লিঞ্জি আর আমার অনেক বছর ধরে এই কাজের এক্সপিরিয়েন্স আছে। তাছাড়া আমি কিন্তু বাচ্চাও পালতে পারি। এগুলো শুনে সবাই তো হাসে। তখন মাস্টার ওকে জিজ্ঞাসা করে এদের মধ্যে কাকে তোমাকে পছন্দ হয়েছে। হান ভাবছিল মাস্টার আমাকে এত সহজে ছাড়বে না, তাই ও লিঞ্জের দিকে ইশারা করে। এটা দেখে উনি তো খুবই খুশি হয় আর লিঞ্জিকে বলে তোমাকে বস চুজ করেছে। যেটা শুনে বাকি সবাই তো অবাক হয় আর রাগ করে ওখান থেকে চলে যায়। মাস্টার তখন লিঞ্জিকে উপরে হানের কাছে পাঠিয়ে দেয়। তখনই ওখানে একটা মেয়েদ আসে আর বলে আমি আজকে একটা মেইড হায়ার করেছি। ওর তো এখনই এখানে আসার কথা ছিল। এরপর ওরা যখন মেয়েদের নাম লিঞ্জি শুনে ওরা তো অবাক হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে দাঁড়ান মাস্টার, আমি এখনই ওই মেয়েটাকে ওখান থেকে বের করে দিচ্ছি। মাস্টার বলে না, ও মেয়েড হোক বা যাই হোক, আমাদের বস প্রথম কোনো মেয়েকে চুজ করেছে, এটাই আমাদের জন্য অনেক। এদিকে লিঞ্জি তো ওর কাছে আসে আর হ্যানকে দেখে বলছিল সত্যি এ তো খুবই হ্যান্ডসাম, এই জন্যই তো সব মেয়েরা ওর জন্য পাগল। তখন হানও লিঞ্জিকে দেখে। অন্যদিকে বাইরেদের কথা শুনে তো ইয়ানও বুঝতে পারে যে লিঞ্জির কাজ হয়ে গেছে। এটা শুনে ও তো খুবই জেলাস হয়। ও বলছিল আমি এত বছর ধরে মিস্টার হানের কাছে আসতে পারিনি, আরো প্রথম দিনই মিস্টার হানের পেটে চলে গেছে। এইদিকে হানুকে দেখে বলছিল আমার তো মনে হচ্ছে ওর সাথে আমার আগেও দেখা হয়েছিল। লিঞ্জিও সেম কথাটা বলছিল। আসলে দুইজনেরই কারোই কারো চেহারা মনে নেই। তখন ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে বস তোমাকে সিলেক্ট করেছে, তার মানে উনি তোমাকে যা করতে বলবে তোমাকে ওটাই করতে হবে। এটা শুনে ও বলে হ্যাঁ আমি ওগুলাই করব, কেন আমি আপনাকে করে দেখাবো। অ্যাসিস্ট্যান্ট তো এটা শুনে অবাক। ও বলছিল তুমি আমার সামনে বসের সাথে কি করতে চাচ্ছ। এটা শুনে ও তো ওর কোট খুলে আর বলে আমার না অনেক এক্সপিরিয়েন্স আছে। এটা শুনে হান তোকে ভুল বুঝে নেয়। ও বলছিল তুমি এর আগেও এই কাজ করেছো। ও বলে হ্যাঁ অনেকবার। যেটা শুনে এরা তো অবাক আর রেজিস্ট্যান্ট তো ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু লিঞ্জি তো ক্লিনিং এর কাজ দেখাতে চাচ্ছিল। ও বলছিল মিস্টার হান আপনি বলেন আমি কোথায় কাজ করে দেখাবো, কিচেন বাথরুম না ব্যালকনিতে। হান এটা শুনে বলে কোথাও না, তোমার যা করতে মন চাই তুমি এখানেই করো। ও বলে হ্যাঁ কিন্তু কাজের জন্য জিনিস চাই, কিন্তু এখানে তো কিছুই নেই। এটা শুনে হান তোকে আর কাছে আনে। আসলে ওর মেইন উদ্দেশ্য ছিল ওকে ভয় দেখানোর। এরপর ও তোকে কিস করতে যাচ্ছিল, যেটা দেখে ও তো অবাক। ও বলছিল আমি এখানে কাজ করতে এসেছি, কিন্তু এইসব না। এরপর ও তোকে একটা থাপ্পড় মেরে ওখান থেকে চলে যায়। যেটা দেখে মাস্টার আর অ্যাসিস্ট্যান্ট তো অবাক। তখন ওখানে হান আসে, কিন্তু ওরা গালের উপরে দাগ দেখতে পায়। এটা দেখে অ্যাসিস্ট্যান্ট বলছিল বস এটা কিভাবে হয়েছে, তার মানে ওই মেয়েটা আপনাকে থাপ্পড় মেরেছে। দাঁড়ান আমি এখনই ওকে ধরে আনছি। এটা শুনে ও তো নিজের ইমেজ রক্ষা করতে মিথ্যা বলে যে আমি এটা নিজে করেছি। ওর এত বড় সাহস হবে যে আমাকে টাচ করেন। এরপর ও তার অ্যাসিস্ট্যান্টকে বলে রেঞ্জের ব্যাপারে সমস্ত ইনফরমেশন বের করো। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। তখন মাস্টার বলে
বসকে তো আগের থেকে অনেকটাই ঠিক লাগছে। তার মানে ওই মেয়েটাকে আমাদের দরকার। তুমি ওকে ফোন করে বলো আমাদের কোম্পানিতে কাজ করার জন্য। এরপর উনি তো ইয়ানকে ফোন দিয়ে বলে, এখন থেকে তুমি আর বসের ম্যানেজার না, ম্যানেজার অন্য কেউ। আর তার নাম লিঞ্জি। যেটা শুনে ও তো আরো রেগে যায়। ও বলছিল, লিঞ্জি তোমার এত বড় সাহস আমার থেকে আমার জব কেড়ে নেওয়ার। এদিকে লিঞ্জি যখন ওই বাসা থেকে বের হয়, তখন সবাই ডেকেয়ার থেকে একটা মহিলা ফোন দেয়। এটা শুনে ও তো তাড়াতাড়ি ওখানে চলে যায়। ইয়ানো তো এটা দেখে ফেলে আর ওর পিছে পিছে যায়। এইদিকে শাওকে তো একটা মহিলা বকাবকি করছিল। তখন ওর কাছে লিঞ্জি আসে আর বলে, শাও তুমি ঠিক আছে তো, তোমার কিছু হয়নি তো? এরপরও মহিলাটাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। মহিলাটা বলে, তোমার ছেলে আমার ডগটাকে ছেড়ে দিয়েছে, এখন আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। লিঞ্জি তো এটা শুনে ওর কাছে মাপ চায়, কিন্তু মহিলাটা তো এর জন্য ওর কাছে টাকা চায়, তাও আবার 15,000 টাকা। কিন্তু ওর কাছে তো অত টাকা এখন ছিল না। যেটা দেখে ও বলে, আমি আপনাকে পরে দিয়ে দিব। আর ও একটা পেপারে ওটা লিখে দেয়। যেটা দেখে এই মহিলাটা বলে, ঠিক আছে, কিন্তু এই টাকার ডাবল টাকা ফেরত দিতে হবে। এগুলো বলে উনি তো ওখান থেকে চলে যায়। তখন লিঞ্জিকে বলে, শাও তুমি এটা কেন করেছো? দেখছো আমি আবার বাড়তি ঋণী হয়ে গেছি। ও বলে, মম এই মহিলাটা না ডগটা চুরি করে এনেছে। লিঞ্জি বলে, এটা তুমি কিভাবে জানো? ও বলে, কারণ আমি পশু পাখির কথা শুনতে পাই। এটা শুনে লিঞ্জি তো ওর কথা বিশ্বাস করে না। তখন আমরা দূর থেকে ইয়ানকে দেখি, ও তো শাওয়ের ল্যাজ দেখতে পাই। এটা দেখে ও তো ওটার ছবি তুলে নেয় আর বলে, লিঞ্জি তুমি একটা শয়তানকে জন্ম দিয়েছো, এখন এটা আমি মিস্টার হানকে দেখাবো, তারপর উনি তোমাকে কোম্পানি থেকে বের করে দিবে। এদিকে তখন লিঞ্জির কাছে কোম্পানি থেকে ফোন আসে আর বলে, তোমাকে ক্লিনিং এর জব দেওয়া হয়েছে, কালকেই তুমি কোম্পানিতে আসবে। যেটা শুনে ও তো খুশি হয়। আসলে ইয়ানোর জবটা চেঞ্জ করে দিয়েছে। তো পরের দিন দেখি লিঞ্জি তো কোম্পানিতে আসে আর ওর কাজ শুরু করে দেয়। এদিকে হানও কোম্পানিতে আসে। ও ওর কাজ করছিল, কিন্তু দুজন দুজনকে দেখতে পায় না। তো কিছুক্ষণ পর দেখি হানের তো আবারও শরীর খারাপ হতে থাকে। এটা দেখে অ্যাসিস্ট্যান্ট বলছিল, বস আমি বলেছিলাম না এখন আপনার একটা নারীর প্রয়োজন, কয়দিনই বা নিজেকে এভাবে কষ্ট দিবেন? ও বলে, কিছুক্ষণ বিশ্রাম নিলেই আমি ঠিক হয়ে যাব, তুমি এখান থেকে চলে যাও। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট তো ওখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে ও দরজায় নো এন্ট্রি কার্ড লাগিয়ে দেয়, কিন্তু ওটা তো নিচে পড়ে যায়, যার কারণে লিঞ্জি ওটা খেয়াল করে না। আর ও হানের অফিস রুম ক্লিন করতে ভিতরে ঢুকে, কিন্তু ভিতরে তো অন্ধকার ছিল, যার কারণে ও সুইচ খুঁজছিল লাইট অন করার জন্য। তখন আমরা সামনে হানকে দেখতে পাই। ও তো লিঞ্জির স্মেল পেয়ে যায় আর ওই 7 বছর আগের কথা মনে পড়ে যায়। তখন লিঞ্জি ওর আওয়াজ শুনতে পায়। ও বলছিল, আপনি কে আর এই রুমে এত অন্ধকার কেন? হয়তো লিঞ্জিকে দেখে, কিন্তু ভালোভাবে ওর ফেস দেখতে পারে না। তার আগে ওকে কিস করে, ও তো নিজেকে আটকাতেই পারছিল না। তখন লিঞ্জি ওকে ধাক্কা মারে আর ওখান থেকে চলে যায়। হান বলে, এটা তো ওই মেয়েটাই না? তখনই ওর কাছে ইয়ান আসে আর ও তো লিঞ্জি আর শাওর ওই ফটোটা দেখায়, কিন্তু ও তো ওই ফটোটা দেখে না আর ওকে ওখান থেকে বের করে দেয়। তো কিছুক্ষণ পর যখন অ্যাসিস্ট্যান্ট আসে, ও দেখে হান তো ঠিক হয়ে গেছে, কিন্তু ও হানের ফেসে আবারও মারের দাগ দেখতে পায়। যেটা দেখে ও বলছিল, বস আপনার তো আবারও গালে মারার দাগ। এটা শুনে ও তো আবারও লজ্জা পেয়ে যায়। ও বলছিল, আর এটা কিছু না, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তো বুঝে যায় এটা লিঞ্জি করেছে। ও বলছিল, বস লিঞ্জি এখন এই কোম্পানিতেই কাজ করে, কিন্তু ও বলে আমার ওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এগুলো বলে ও দোকান থেকে চলে যায়। এইটা দেখে অ্যাসিস্ট্যান্ট বলে, বস মিথ্যা বলছে, কিন্তু না লিঞ্জিকে অনেক পছন্দ, বাট উনি মুখে স্বীকার করতে চায় না। ঠিক আছে, কিছুদিনের মধ্যেই আমি ওকে ওনার পার্সোনাল ম্যানেজার বানিয়ে দিব। এদিকে লিঞ্জি তো আবারও কাজ করতে আসে। তখন ও শুনতে পাই যে এখানে হানুর অ্যাসিস্ট্যান্টকে বলছিল যে কিছুক্ষণ আগে আমার রুমে একটা মেয়ে এসেছিল, তুমি তাড়াতাড়ি ওর ব্যাপারে খোঁজ করো। এইটা শুনে ও তো ভয় পেয়ে যায়। ও বলছিল, এখন যদি জানতে পারে ওই মেয়েটা আমি, তাহলে তো উনি আমাকে জব থেকে বের করে দিবে, তাছাড়া আমাকে ছাড়বেও না, কারণ আমি আবার ওনাকে থাপ্পড় মেরেছি। এরপর তো ও ওখান থেকে পালিয়ে যায়। ও বলছিল আমার জবের দরকার নেই। এইদিকেও যাওয়ার পর সাওয়ে কোম্পানিতে ওই ডগটা নিয়ে আসে। ও বলছিল, তুমি এখানে থাকো। ডগটা বলে, না, কিন্তু এখানে আমার মালিক থাকে। এরপর ওরা হানের কাছে যায়। হান তো ডগ দেখে অনেক খুশি হয়। ও বলছিল, তুমি আমাকে এটা বলছো যে একটা 6 বছরের বাচ্চা তোমার কথা শুনতে পায়? তাহলে ওখান কোথায়? আমার মনে হয় ওই হয়তো আমার ছেলে। তখন ওখানে শাও আসে। ও বলছিল, আঙ্কেল তুমি এই ডক্টরকে কিছু বলো না, ও তো খুবই ভালো, ও কাউকে কামড় দেয় না। হান বলে, বাচ্চা তুমি পশুদের কথা শুনতে পাও? ও বলে, হ্যাঁ, কিন্তু তখন ও মুখটাকেই থাকে। ও বলছিল, মন তো আমাকে এই কথাটা বাইরে কাউকে বলতে মানা করেছিল,
তখন ও তো শাওয়ার দেখে ফেলে। এরপর ও তো ওকে নিয়ে একটা গার্ডেনে আসে আর ওকে একটা ক্যান্ডি কিনে দেয়। শাও বলছিল থ্যাঙ্কস আঙ্কেল আমাকে ক্যান্ডি গিফট করার জন্য আর ডগকে একটা বাসা দেওয়ার জন্য। ও বলে কেন তুমি এর আগে কখনোই এত বড় ক্যান্ডি খাওনি? ও বলে না আমি এই প্রথমবার খেয়েছি। আর এটা শুনে বলছিল ও আমার ছেলে হয়েও একটা ক্যান্ডি কিনে খেতে পারছে না। ও বলে তোমার মা অনেক খারাপ না? শাও বলে একদমই না, উনি তো খুবই ভালো, আমাকে অনেক ভালোবাসে। ও বলে হ্যাঁ কিন্তু তোমাকে একটা ক্যান্ডি কিনে দিতে পারে না। শাহ বলে আমার মমের কাছে তো টাকা নেই, আমার মম তো 7 বছর আগে প্রেগনেন্ট হয়ে গেছিল, যার কারণে ওনাকে তো কলেজ থেকে বের করে দিয়েছিল। উনি তো আমাকে খুব কষ্ট করে বড় করেছে, তাই আপনি ওনার নামে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। এরপর ও তোর মায়ের সব কাহিনী ওকে বলে যে উনি প্রেগনেন্ট থাকার কারণে কেউ তো ওনাকে ভালো জবও দিত না, উনি তো আমাকে নিয়ে অনেক সাফার করেছে। এগুলো শুনে হানের তো অনেক খারাপ লাগে যে ওর জন্যই ওরা তো কষ্ট করতে হয়েছে। এখানে তো শাওকে ওর খুবই ভালো লাগে। ও বলছিল তুমি এখানেই বসো, আমি একটা কল করে আসছি। কিন্তু এই সময় লিনজি ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর অ্যাসিস্ট্যান্ট গাড়ি নিয়ে ওখানে আসে আর বলে কোথায় আপনার ছেলে? আমি ওকে নিতে এসেছি, কিন্তু ও বলে যে ও তো আবারও হারিয়ে গেছে। তোমরা এতক্ষণ কোথায় ছিলে? দেন ও অ্যাসিস্ট্যান্টকে হানের একটা চুল দেয় আর বলে এটা ডিএনএ টেস্ট করাও। তো সিন এখানেই কাটায়। এরপর আমরা লিনজিকে দেখি ও তার শাওকে নিয়ে একটা পার্কে যায় ওকে খেলা করানোর জন্য। তখনই ওখানে ইয়ান আসে ওকে জ্বালাতে। ও বলছিল তুমি তো বিয়ে না করেই 7 বছর আগে মা হয়ে গেছো, এখন আবার তুমি মিস্টার হানকে ফাঁসাতে যাচ্ছ, তুমি তো অনেক বড় প্লেয়ার। যে এটা শুনে রেগে যায় আর বলে কি সব ফালতু কথা বলছো? কিন্তু ও বলে এইসব এরিয়া মিস্টার হানের, আর উনি বলেছে যাতে কোনো বাচ্চা মহিলা আর তাদের বাচ্চারা এখানে না ঢুকতে পারে। এগুলো বলার পর ও তো গার্ডদের ডাকে আর বলে এদেরকে এখান থেকে বের করে দাও। এটা শুনে ওরা তো ওদের টানতে টানতে ওদেরকে বের করে দিয়েছিল, কিন্তু লিনজি বলে আমি একাই যাচ্ছি, প্লিজ তোমরা থামো। বাট তখন ওখানে হান আসে আর গার্ডদের একটা লাথি মারে। তো এইসব দেখে খুবই ভয় পাচ্ছিল। ও তো এখানে খুবই কান্না করছিল, যেটা দেখে লিনজি ওকে জড়িয়ে ধরে আর বলে আমি আছি তো। তখন ইয়ানোকে বলছিল এই মেয়েটা বিয়ের আগেই মা হয়ে গেছে, এই মোটেও ভালো মেয়ে না, তাই একে বের করে দিচ্ছিলাম। কিন্তু হান তো এটা শুনে ওকে ওখান থেকে বের করে দেয়। হান লিনজিকে দেখে বলছিল এই তো সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু দেখো এর ছেলের সাথে কত ভালো ব্যবহার করছে। তখন ও লিনজিকে বলছিল তোমার ছেলের তো অনেক আঘাত লেগেছে, আমি চেক করে দেখতে পারি? ও বলে না দরকার নেই। এটা শুনে ও বলে তুমি এমন ভাবে কেন কথা বলছো? লিনজি ভাবছিল এর কান তো এতক্ষণ বড় ছিল, তাহলে এখন কি হলো, ওটা গায়েব কিভাবে হয়ে গেল? হান বলে ওর বাবা কোথায়? ও বলে ও একটু ভিজে আছে আর ওকে থ্যাঙ্কস বলে ওখান থেকে চলে যায়। হান তো এখানে শাওকে দেখতে পায় না। তো পরের দিন দেখি ও তো কাজের জন্য হানদের বাড়িতে আসে, কারণ এখন থেকে ও 2 জায়গাতেই জব করবে। হান ইকাইউকে বলেছে। ও তো এখানে এত খেলনা দেখে বলছিল এগুলো কার জন্য। তখন এই মেয়েটা বলে মিস্টার হানের ছেলে খুব জলদি ফিরে আসবে আর এগুলো ওনারই জন্য, যেটা শুনে ও তো অবাক। ও বলছিল আমি তো শুনেছি মিস্টার হান সিঙ্গেল, তাহলে ওনার বাচ্চা কোথা থেকে আসলো? এরপর মেয়েটা ওকে সব কাজ বুঝিয়ে দেয় আর একটা রুম দেখিয়ে ওকে বলছিল এটা বসের ছেলের রুম। এগুলো দেখে ও বলছিল মিস্টার হান তার ছেলেকে কতটা ভালোবাসে। এরপর ও তোর কাজ করছিল আর হানকে দেখে ভাবছিল এই কত হ্যান্ডসাম, কিন্তু এ তো অন্য কারো হয়ে গেছে। বাট আমি একে নিয়ে এত ভাবছি কেন, পাগল হয়ে গেছি নাকি? তখন ওখানে অ্যাসিস্ট্যান্ট জিয়া নামের একটা মেয়েকে নিয়ে আসে সবাই ডিএনএ রিপোর্ট নিয়ে। এটা শুনে লিনজি তো ওখানে আসে ওদের কথা শুনতে। বাট হান যখনই ডিএনএ রিপোর্ট দেখে লিনজি তো ওটার উপরে পড়ে যায়। এটা দেখে ও তো ওকে সরি বলছিল, কিন্তু ও তো ওখানে শাওয়ের নাম দেখতে পায়। এটা দেখে ও বলছিল এটা তো আমার ছেলের নাম। তখন ডক্টর জিয়া বলে তুমি এখানে কি করছো? অ্যাসিস্ট্যান্ট বলে তার মানে তোমরা দুজন দুজনকে চিনো? জিয়া বলে হ্যাঁ, আমরা তো একই কলেজে পড়াশোনা করেছি। এরপর ও তোদের সামনে ওকে অপমান শুরু করে দেয়, যেটা দেখে হান তোকে চুপ করতে বলে। এরপর রিপোর্ট দেখে তো হান অবাক হয়ে যায় যে শাও আমার ছেলে না। ও তো খুবই আপসেট হয়ে যায়। দেন জিয়াকে আমরা দেখি ও যখন ওখান থেকে বের হয়, তখন ও বলছিল আমি মিস্টার হানকে অনেক আগে থেকেই ভালোবাসি আর আমি একমাত্র ওনার বউ হব। এই জন্যই তো ও রিপোর্টটা বদলে দিয়েছে। তাছাড়া ও এটাও জানে যে হান যার সাথে নাইট স্পেন্ড করেছে ওটা লিনজি, আয়শা ওদের দুইজনেরই ছেলে। এরপর ও যখন ওখান থেকে চলে যায় তখন অ্যাসিস্ট্যান্ট তো ওর উপরে সন্দেহ হয় আর ও কাউকে ফোন দিয়ে ওটা আবার টেস্ট করতে বলে। এইদিকে লিনজিকে দেখি ও তো শাওকে নিয়ে হসপিটালে যায় ওর ভাইকে দেখতে, কিন্তু ও তো ওখানে ওর ভাইকে দেখতে পায় না। ওর জায়গায় তো ওর পুরানো ক্লাসমেটরা ছিল।
আসলে জিয়াই ওদেরকে এখানে পাঠিয়েছে লিঞ্জিকে মারার জন্য। এরপর ওরা তো লিঞ্জিকে চেপে ধরে, যেটা দেখে শাও তো খুবই রেগে যায় আর ওর পাওয়ারকে ইউজ করে, কিন্তু ও তো নিজে বুঝতে পারছিল না এগুলো কি হচ্ছে। এদিকে আমরা ওই হসপিটালে হানকেও দেখি। ওকে অ্যাসিস্ট্যান্ট বলছিল, বস আমি শুনেছি এই হসপিটালে আমাদের ওয়ার্ফ ক্লানের একটা বাচ্চা আছে, কিন্তু তখনই ওরা শাও আর লিঞ্জির আওয়াজ শুনতে পায়, যেটা দেখে ও তো তাড়াতাড়ি ওদেরকে বাঁচাতে আসে। এখানে তো ওই ছেলেগুলোকে ইচ্ছামতো পিটায় আর ওর পাওয়ারও ইউজ করে, যেটা দেখে ওর রেসিস্ট্যান্ট বলে, বস আমরা কাউকে মারতে পারবো না। এটা শুনে ও তো ওদেরকে ছেড়ে দেয়, কিন্তু বলে তুমি তো জানো এদের সাথে কি করতে হবে। উনি বলে হ্যাঁ। এরপর ও তো লিঞ্জি আর শাওকে নিয়ে বাড়িতে আসে। ও বলছিল আমি তোমাদেরকে কিছু হতে দেব না। আর ও তো এখানে শাওকে দেখে চিনে ফেলে। ও বলছিল তার মানে এই বাচ্চাটা লিঞ্জির, কিন্তু ওর বাবা তো আমি না, বাট ও আমাদের কেলানির লোক, তাই ওকে আমার প্রোটেক্ট করতে হবে। তো সিন এখানেই কাটায়। রাতে যখনই ওর ঘুম ভাঙে ও তো লিঞ্জিকে ওর পাশে দেখতে পায়। ও বলছিল তুমি এখানে কি করছো। তখন হান্ত ওর কান দেখায়, যেটা দেখে ও তো অবাক। ও বলছিল আপনার কান তো একেবারে ষাঁড়ের মতো দেখতে। ও বলে হ্যাঁ, কারণ ষাঁড়ের বাবা কোনো মানুষ না, উনি তো একটা নেকড়ে, আর ও আমাদের কেলানিরই লোক। যেটা শুনে ও তো অবাক। ও বলছিল আমার ছেলের কোনো বিপদ হবে না তো। ও বলে না, আসলে এখনো ছোট, তাই ও নিজের পাহাড়কে কন্ট্রোল করতে পারছে না, যার কারণে ওর কান আর লেজ তুমি দেখতে পাচ্ছ, কিন্তু ও যখন বড় হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে, ওর লেজ আর কান দেখা যাবে না। এটা শুনে ও তো খুশি হয়, কিন্তু হান বলে তোমার খারাপ লাগছে না যে তোমার বাচ্চা কোনো মানুষ না। ও বলে না, কেন খারাপ লাগবে, ও যাই হোক কিন্তু আমার ছেলে। হয় তোর কথা শুনে খুশি হয়, তখন ও বলে আজকে থেকে তুমি আমার বাসায় থাকবে, কারণ শাওকে নিজের পাওয়ার কন্ট্রোল করতে শিখতে হবে আর ওটা ওকে শেখাতে হবে। যেটা শুনে ও বলে ঠিক আছে, ওর জন্য আমি সবকিছু করতে পারবো। তো পরের দিন দেখি শাও আর লিঞ্জি তো ওদের বাসায় আসে, আর ওদের দেখে তো মাস্টার অনেক খুশি হয়। উনি বলছিল ফাইনালি আপনি আপনার ছেলেকে খুঁজে পেয়েছেন। উনি তো এখানে লিঞ্জিকে ওই মেয়েটা ভাবে। এসব দেখে ওরা তো অবাক। তখন মাস্টার ওখান থেকে যাওয়ার পর হানুকে বলছিল আসলে মাস্টারের শরীরটা একটু খারাপ, তাই উনি শাওকে আমার ছেলে ভাবছে, প্লিজ তুমি আমার সাথে একটু অ্যাক্টিং করো। ও বলে ঠিক আছে, এতটুকু হেল্প আমি করতেই পারবো। তো এরপর দেখি লিঞ্জি তো ওদের এত বড় রুম দেখে অবাক হয়ে যায়। ও বলছিল এত বড় রুম এগুলোর দরকার ছিল না, কিন্তু হান বলে দরকার আছে। দেন ও তো ওকে আর শাওকে অনেক গিফট দেয়, যেটা দেখে শাও তো অনেক খুশি হয়। এরপর দেখি ও তো আবার ওর জবটা করতে কোম্পানিতে যায়। তখন কিছু স্টাফ জিয়ার কথায় লিঞ্জিকে বুলি করতে থাকে, কিন্তু হান এসে ওকে বাঁচিয়ে নেয় আর ওদের সব কয়টাকে জব থেকে বের করে দেয়। রাতে দেখি লিঞ্জি তো আজকের জন্য হানকে থ্যাঙ্কস বলছিল, কিন্তু আরো বলে আপনি এত হেল্প কেন করেন আমার। হান এটা শুনে বলে আসলে আমি তোমাকে জানতে চাই আর তোমার সাথে লাইফের শেষ দিন পর্যন্ত কাটাতে চাই। আসলে ও তো এখানে ওকে ইনডাইরেক্টলি প্রপোজ করছিল, যেটা তো ও বুঝতে পারে, তাই ও তো ওকে কিস করে, কারণ এতদিনে ও ওকে ভালোবেসে ফেলেছে। হানু তো এটা দেখে ওকে কিস করতে থাকে। এরপর আর কি ওরা দুইটাই আবারও নাইট স্পেন্ড করে। তো পরের দিন দেখি ও তো খুবই খুশি ছিল কালকে রাতের কথা ভেবে। তখন ওর কাছে অ্যাসিস্ট্যান্ট আসে আর ওকে সবাই ডিএনএ রিপোর্টটা আবারও দেখতে বলে, কিন্তু ওর তো কাজ পড়ায় ও দেখতে পারে না। এইদিকে আমরা লিঞ্জিকে দেখি, ও তো ওর একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিল। তখন হানু ওদেরকে দূর থেকে দেখছিল, যেটা দেখে ও তো খুবই জেলাস হয়। দেন লিঞ্জি যখন বাসায় আসে ও তোর উপরে খুবই রাগ দেখাচ্ছিল। ও বলছিল তুমি আমাকে কিছু বলতে চাও। ও বলে না। এটা শুনে ও বলে লিঞ্জি ওই ছেলের কথা আমাকে বলতে যাচ্ছে না। এরপর ও তো রাগ করে ওখান থেকে চলে যায়। লিঞ্জি বলছিল এর আবার কি হলো। রাতে তো হান আবার ওর কাছে আসে, কিন্তু পরের দিন ও যখন উঠে ওর তো কিছুই মনে থাকে না। এটা দেখে ও তো একদমই অবাক হয়ে যায়। তখন ও অ্যাসিস্ট্যান্টের কাছে যায় আর ওকে সবকিছু জিজ্ঞাসা করে, যেটা শুনে অ্যাসিস্ট্যান্ট ওকে সব কথা বলে যে বস অসুস্থ হওয়ার পর যার সাথে এন্টিমেট হয় বা অন্য কিছু করে তা উনি পরের দিন সব ভুলে যায়। এটা শুনে ও তো অবাক। এরপর দেখি হান আর শাও যখন খাবার খাচ্ছিল তখনও দেখে ওরা তো সেম স্টাইলে খাচ্ছিল। এটা দেখে ওর তো সন্দেহ হয় আর ও ওদের ডিএনএ টেস্ট করার কথা ভাবে। তো এরপর দেখি ওর সাথে দেখা করতে ওর কাজিনের আঙ্কেল আসে। ওরা তো এখানে হানের উপরে খুবই চিল্লাচিল্লি করছিল। ওরা বলছিল হান ওয়ালফ ক্লানকে ধোকা দিয়েছে, তাই শাওর বায়োলজিক্যাল ছেলে না। এটা শুনে মাস্টার তো অবাক। এইদিকে এরা তো ওকে অনেক কথা শোনাচ্ছিল আর বলছিল হানকে উচিত ওয়ালফ ক্লান থেকে বহিষ্কার করা, কারণ 7 বছর হয়ে গেছে এখনো ওয়ালফ ক্লানকে একটা বংশধর দিতে পারছে না।
আর তখনই ওখানে লিঞ্জি আসে আর সবাইকে শাওয়ের ডিএনএ রিপোর্ট দেখায়, যেটা দেখে সবাই তো অবাক। তখন হান বলছিল, সত্যি শাও আমার ছেলে? অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ বস, আমি তো আপনাকে অনেক আগে ডিএনএ রিপোর্ট দিয়েছিলাম, কেন আপনি দেখেন নাই? আসলে আগের রিপোর্টটা জিয়া বদলে দিয়েছিল, এজন্য তো আমি ওকে শাস্তি দিয়েছি। যেটা শুনে এরা তো ওখান থেকে চলে যায়। তখন হান তো লিঞ্জিকে কিস করে আর ওকে বলে, আমি অনেক খুশি যে তুমি ওই মেয়েটা। লিনজিও তো এখানে ওকে কিস করে। তো এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং।